আসসালামু আলাইকুম। আজ ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরাতে দিল্লিতে নীল নকশা, ফাঁদে পা দিচ্ছে কেউ কেউ। ব্যবসা বন্ধের আশঙ্কায় ত্রিপুরায় বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের প্রত্যাহার। এবার বিস্তারিত। হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে শিরোনামে খবর প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। প্রতিবেদনে বলা হয়, দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। ওই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী ২০ জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরো দমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন। ওই কর্মকর্তারা বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে। তাদের এই পরিকল্পনায় রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের সাথে যোগাযোগ করে ২০ জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপিএন ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে। সম্প্রতি তদন্তে আরও বেশ কিছু ষড়যন্ত্রমূলক পরিকল্পনা জানতে পেরেছে গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় ও কিছু স্থানে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত। সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর প্রেরণা মালহোত্রা রয়েছেন, যিনি বাংলাদেশে হিন্দু নির্যাতন বিষয়ে জুলাই আগস্ট থেকে একটি প্রকল্পের কাজ শুরু করেন। গত ৩০ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটি সমন্বয়মূলক অনুষ্ঠানের আয়োজন করেন। এই প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আরএসএস ও সেন্টার ফর ডেমোক্রেসি, বহুত্ববাদ এবং মানবাধিকার নামের একটি এনজিও। মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। এখানে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া হিন্দু শিক্ষার্থীদের জমায়েত করা হচ্ছে। কয়েকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, কোনো মুসলিম শিক্ষার্থীকে এ কাজে বা এই দলে সম্পৃক্ত করা হয়নি। জানা গেছে, ডক্টর প্রেরণা মালহোত্রার টিমে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ২ জন হিন্দু সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বেশ কয়েকজন শিক্ষক। তারা নিয়মিত যোগাযোগ করছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র। বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্যে জানা গেছে, ডিসেম্বর ও জানুয়ারিকে টার্গেট রেখে নাশকতার পরিকল্পনা ও ধ্বংসাত্মক পরিস্থিতির নীল নকশায় প্রাথমিকভাবে জমায়েতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীরা। ৯ ডিসেম্বর সোমবার বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীরা একটি বড় জমায়েত করার পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, দিল্লির ওই বড় জমায়েতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাওয়া হিন্দু শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে। এমনকি ওই জমায়েতে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আরএসএস এর সদস্যরাও থাকবে। বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। বৃহস্পতিবার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এই নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। জানা গেছে, ভারতের ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁর ব্যবসার প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা। এমনিতেই ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশি পর্যটক আসার সংখ্যা তলানিতে নেমেছে। মেডিকেল সহ অন্যান্য ভিসায় যারা ত্রিপুরায় আসছিলেন, এটিএইচআরও এর নিষেধাজ্ঞার ফলে তারাও আসা বন্ধ করে দিয়েছেন। এতে ত্রিপুরার বেশিরভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। হোটেলের নাম প্রকাশ না করার শর্তে অমিত দে নামের এক হোটেল কর্মকর্তা বলেন, আমাদের হোটেল মালিক সেপ্টেম্বর মাস থেকে আমাদের বেতন দিতে পারেন না। আগে হোটেলে পর্যটক জায়গা দিতে পারতাম না, এখন সপ্তাহে 2 জনকেও পাওয়া যায় না। সিংহভাগ হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। আমাদের মতো সিংহভাগ হোটেলই বন্ধ।
এইচআরওএ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসায় আমরা খুশি। আশা করি খুব দ্রুত দুদেশের সবকিছু আগের মতো হয়ে যাবে। এর আগে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM। ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাত্র 24 ঘন্টার নোটিশে এই দুই বাংলাদেশি কূটনীতিককে ফিরিয়ে নিয়েছে ঢাকা। ভারতের পরিবর্তিত পরিস্থিতি আলোচনার জন্য অনির্দিষ্টকালের জন্য তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফিরিয়ে নেওয়া দুই কূটনীতিকরা হলেন ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমান। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি হাই কমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তাদের ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার নোটিশে সাড়া দিয়েই ইতোমধ্যেই ঢাকায় যোগদান করেছেন তারা। এর মধ্যে আশরাফুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত 28 নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়রা। হামলায় হাই কমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয় জাতীয় পতাকায়। এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাই কমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা নামে বিভাগ না দিয়ে শেখ হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন। কুমিল্লায় বিভাগ ও বিমানবন্দর চালুকরণ কুমিল্লাবাসীর একটি যৌক্তিক দাবি। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে 19 বছর পর অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, কুমিল্লা অঞ্চল আমাজন থেকে আসেনি। কুমিল্লা বাংলাদেশেরই অন্যতম একটি জেলা। বাবার খুনির এলাকা কুমিল্লা নামে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষকে বারবার অপমানিত করেছেন শেখ হাসিনা। কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হওয়া উচিত। তিনি বলেন, আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই। সম্প্রতি ভারতের হলুদ মিডিয়া বাংলাদেশ বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। এসব সংবাদের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। চরমপন্থীদের হাতে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এই খুনের সুষ্ঠু বিচার চাই। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। দেশের গান এই পদ্মা এই মেঘনা সহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার সুরকার আবু জাফর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লোক গবেষক সাইমন জাকারিয়া এই গীতিকারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল 82 বছর। তিনি এক মেয়ে ও 3 ছেলে রেখে গেছেন। বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন তার সাবেক স্ত্রী। সুরকারের লাশ নেওয়া হচ্ছে তার জন্মস্থান কুষ্টিয়ায়। শুক্রবার আসরের নামাজের পর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে তার জানাজা হবে। আবু জাফর রচিত অনন্য সঙ্গীতের মধ্যে রয়েছে তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে, আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি, তুমি রাত আমি রাত জাগা পাখি প্রভৃতি উল্লেখযোগ্য। তার রচিত সব গানের বাণীতে অসামান্য সুর সংযোজনও করেন তিনি। শুধু তাই না, নিজের রচিত ও সুর সংযোজিত বেশিরভাগ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার, কবি, সঙ্গীত শিল্পী এবং লেখক। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। রাজশাহী, ঢাকা, বেতার এবং টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো তুমুল আলোড়ন তুলেছিল। এই পদ্মা এই মেঘনা আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে গিয়েছিল অনন্য উচ্চতায়। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা 20টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল। এছাড়া ইসলাম বিষয়ক বেশ কয়েকটি বই লিখে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে।
নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে যান। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বিজিবি জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরা কারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এই ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে। এছাড়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের সম্পর্ক কেমন হবে? ধরুন, একজন মানুষ সম্পর্কে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সুনাম শুনেছি, অথবা আমরা টেলিভিশনে তাকে দেখেছি, তিনি আমার খুব পরিচিত মনে হয় যেহেতু প্রতিদিনই তাকে টিভিতে দেখি, সোশ্যাল মিডিয়ায় তার কথা শুনি। কিন্তু আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, তার সঙ্গে সম্পর্ক করতে যাবেন, কোনো কাজে যুক্ত হবেন, তখন অবশ্যই সোশ্যাল মিডিয়া অথবা টিভি চ্যানেলের বরাতে পাওয়া তথ্যের উপর নির্ভর হবেন না। আপনি ব্যক্তিগতভাবে, অনলাইন নয় অফলাইনে তার সম্পর্কে জানুন, তার সাথে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলুন, এরপর ওই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্কে যুক্ত হন, তাহলে আপনার সুবিধা হবে। আর আপনি যদি সোশ্যাল মিডিয়ার তথ্যের উপর নির্ভর করে আপনি তার সঙ্গে এমন গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেললেন, পরে প্রতারিত হতে পারেন। সুতরাং সাবধান থাকুন, সতর্ক থাকুন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে শীর্ষে উঠে এসেছে মুহাম্মদ। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স 2023 সালের শিশুদের নামের তালিকা প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে মুহাম্মদ নামটি এবার দীর্ঘদিন শীর্ষে থাকা নোয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। নোয়া এবার দ্বিতীয় স্থানে রয়েছে, আর তৃতীয় স্থানে আছে অলিভার। মেয়েদের মধ্যে টানা 8ম বছরের মতো শীর্ষে রয়েছে অলিভিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামেলিয়া এবং তৃতীয় স্থানে আইসলা। 2023 সালে ইংল্যান্ড ও ওয়েলসে 4661 শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ। আগের বছর এই সংখ্যা ছিল 4177। এই নাম ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধার প্রতীক এবং এটি মুসলিম পরিবারগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ওএনএস এর তথ্য অনুযায়ী প্রতি বছর যুক্তরাজ্যে শিশুদের নামের তালিকা সমাজের বিভিন্ন পরিবর্তন এবং অভিবাসনের প্রভাব তুলে ধরে। মুহাম্মদ নামের শীর্ষে উঠে আসা যুক্তরাজ্যে মুসলিম কমিউনিটির শক্তিশালী অবস্থান ও তাদের ঐতিহ্য রক্ষার চিত্র ফুটিয়ে তোলে। মুহাম্মদ নামের এই সাফল্য যুক্তরাজ্যের বহুজাতিক সংস্কৃতির একটি উদাহরণ। এটি শুধু মুসলিম কমিউনিটির মধ্যেই নয়, বরং দেশটির অন্যান্য ধর্মের মানুষের কাছেও একটি পরিচিত নাম হয়ে উঠেছে। এটি প্রমাণ করে যে যুক্তরাজ্যে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা দিন দিন বাড়ছে এবং দেশটি তার বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে আরও বেশি গ্রহণ করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দরনগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এই ঘোষণা দিয়েছেন। এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার 6 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস.এম. মাহবুবুল আলম জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হবে, যা দুই দেশ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। তিনি আরও জানিয়েছেন, হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। এছাড়া মাহবুবুল আলম 2025 সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন। এ সময় তিনি পাকিস্তানের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে বর্ণনা করেন এবং HCSTSI-কে ঢাকায় তাদের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেন।
তিনি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করারও প্রতিশ্রুতি দেন। মাহবুবুল আলম উল্লেখ করেন, বাংলাদেশ তার পণ্য ৮০টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে তিনি পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্কের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। অনুষ্ঠানে HCSTSI এর সভাপতি মোহাম্মদ সেলিম মেমন বলেন, পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের মধ্যে নিহিত। তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথাও এ সময় তুলে ধরেন। এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত 11 নভেম্বর পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইল ফলক হিসেবেও উল্লেখ করেন। মেমন এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান এবং পাশাপাশি হাই কমিশনকে বাংলাদেশ এক্সপোতে যোগদানের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধা নিশ্চিতেরও আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।